বুন্দেলখণ্ডের শুষ্ক মালভূমির উপর ছিল একটি গ্রাম, মাধোপুর। সেখানেই এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত শিবা, একজন গরিব, পরিশ্রমী এবং সৎ যুবক, যাকে ভাগ্য যেন বারবার ঠকিয়ে যাচ্ছিল। শিবা খেতে কোদাল চালাচ্ছিল, প্রখর রোদে ঘামে ভেজা মুখ, কিন্তু সাহস ক্ষেত অনুর্বর পড়েছিল, জলের একটি ফোঁটা পর্যন্ত ছিল না। এত পরিশ্রম করি তবুও খেতে কিছু জন্মায় না। আমার ভাগ্যটা কি সত্যিই পাথরের উপর লেখা হয়েছে? তখনই তার বন্ধু প্রীতম সেখানে এসে পৌঁছালো। ও শিবা, আবার মাটি খুঁড়েছিস? শুনেছি এবারও তো বীজ না করে দিয়েছে যে আমরা আর এই জমিতে জন্মাবো না। প্রীতম, তুই তো জানিস পরিশ্রমীদের ভগবান দেরিতে দেন, কিন্তু দেন নিশ্চয়ই। ভগবান? তোর ভাগ্যের কথা তো ভগবানও ভুলে গেছে। পুরো গ্রাম বলে তুই তো জন্ম থেকেই অভাগা। হ্যাঁ, আমিও শুনছি যে লোকে এমনই বলে, কিন্তু আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে যে আমার ভাগ্য পাল্টাবে। যখন কেউ মানবে না, তখনও আমি বিশ্বাস করতে থাকবো। তুইও না শিবা, স্বপ্নের রুটি খেয়ে বেঁচে আছিস। কমসে কম আমার মনটা তো বেঁচে আছে প্রীতম, আমার আশাটাও। প্রীতম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় শিবা তার বাড়ি ফিরে এলো। তার মা মাটির উনুনে বসেছিলেন, কিন্তু উনুনটি ঠান্ডা পড়েছিল। বাবা, মনে হচ্ছে ভগবান তোর ভাগ্য বিনা কালির কলমে লিখেছে। মা, তুমি তো শেখাও সাহস কখনো হারানো উচিত নয়। কিন্তু বাবা, যখন পেট ক্ষুধার্ত থাকে আর ভাগ্য অন্ধ, তখন মায়ের বুক কেঁপে ওঠে। কাঁপতে দিও না মা, তুমি দেখো যে মাটিকে সবাই ছেড়েছে, একদিন সেখান থেকেই সোনা জন্মাবে। তোর বিশ্বাস এখনো ভাঙেনি? না মা, ভগবান আমাকে বেছে নিতে পারে না, কিন্তু তার কাছে হার মানাও জরুরি নয়। তুমি শুধু আমার সাথে থেকো। কিছুক্ষণ পর শিবা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে শিবা খেতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। তখনই তার মা তাকে বললেন, বাবা, বাড়িতে কাঠ ফুরিয়ে গেছে, উনুন কি করে জ্বলবে? ঠিক আছে মা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ আনতে, তারপর খেতে যাব। এই বলে শিবা জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। সে প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছেছিল, তখনই তার কানে তার প্রেমিকা বৃন্দার গলা এলো। আরে শিবা, তুমি এখানে? এই সময় তো তুমি খেতে থাকো, আজ জঙ্গলে কেন যাচ্ছ? বাড়িতে কাঠ ফুরিয়ে গেছে, ক্ষেতের কাজ পরে করব, আগে মায়ের উনুনটা নিশ্চিন্ত করি। কাল অন্য গ্রাম থেকে ছেলের বাড়ির লোক এসেছিল আমাকে দেখতে, সব দেখে শুনে চলেও গেছে। তুমি তাড়াতাড়ি তোমার মাকে বাবার কাছে পাঠিয়ে দাও, নইলে দেরি হয়ে যাবে। তুমি আমার অবস্থা জানো বৃন্দা, গ্রামের সবাই আমার ভাগ্য নিয়ে ঠাট্টা করে। আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু প্রতিবারই কোনো না কোনো বিপদ এসে যায়। আমার মা পর্যন্ত আমার ভাগ্যকে অভিশাপ দেন। এমন অবস্থায় তোমার হাত ছাওয়ার সাহস কি করে আনবো বলো? আমি রোজ মন্দিরে পুজো করে তোমার জন্য প্রার্থনা করি। গ্রামবাসীরা যা বলে তা তাদের মূর্খতা। মানুষের ভাগ্যর চেয়ে তার চিন্তা ভাবনা বেশি গুরুত্বপূর্ণ। তোমার চিন্তা ভাবনা পরিষ্কার, তোমার মন খাঁটি। একদিন এই চিন্তা ভাবনাই তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে শিবা। বৃন্দার কথায় শিবার মনে এক হালকা আশার আলো জ্বলে উঠল। বৃন্দা বাড়ি ফিরে গেল এবং শিবা জঙ্গলের দিকে এগিয়ে গেল। তবে এবার তার মনে অন্য গভীরতা কাজ করছিল।
কখনো কিছু ঠিক হয় না কেন? পরিশ্রম করি, দোয়াও পাই, তবু প্রতিবার সব বিগড়ে যায় কেন? গভীর চিন্তায় ডুবে সে জঙ্গলে কাঠ কাটতে লাগলো। কিছুক্ষণ পর সে কাঠ বাঁধলো এবং আবার গ্রামের দিকে চলতে শুরু করলো। আরে, এটা কোন রাস্তায় এসে গেল? এটা তো, আরে, আমি কি পথ হারিয়ে ফেললাম নাকি? শিবা জঙ্গলের সেই অংশে আজ পর্যন্ত কখনো আসেনি। তখনই প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এ কি বিপদ! বৃষ্টিটাও এখন পড়ছে। বৃষ্টি থেকে বাঁচতে সে কোনো আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক ছুটতে লাগলো। তখনই তার নজর পড়ল একটি পুরনো জনশূন্য প্রাসাদের উপর। হয়তো এটাই সেই প্রাসাদ হবে যার সম্পর্কে গ্রামে বলা হয় যে এখানে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে। বছরের পর বছর ধরে জনশূন্য হয়ে পড়ে আছে এটা। ভয়ে ভয়ে শিবা সেই প্রাসাদের কাছে পৌঁছালো। বৃষ্টিও ছিল জোরে এবং ক্ষুধার জ্বালাও বাড়ছিল। বাধ্য হয়ে সে ভেতরে চলে গেল। কিছুক্ষণের জন্য শুধু একটু বসি, তারপর বৃষ্টি থামলেই বেরিয়ে যাব। কিন্তু যেই সে ভেতরে পা রাখলো, তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরের দৃশ্য বাইরের মতো ছিল না। প্রাসাদের ভেতরে ভাঙাচোরা নয়, বরং কোনো পুরনো রাজবাড়ির মতো সাজানো ছিল। দেওয়ালে প্রাচীন ছবি, মেঝেতে দামি গালিচা, আর ঘরের ঠিক মাঝখানে রাখা একটি মূল্যবান সিন্দুক। এটা কি করে সম্ভব? বাইরে থেকে এটা প্রাসাদের ধ্বংসাবশেষের মতো ছিল, আর ভেতরে যেন কোনো রাজার প্রাসাদ। শিবা এখন ভুলে গিয়েছিল যে সে পথ হারিয়েছিল। তখনই শিবার নজর একটি ঘরের দিকে গেল, যেখান থেকে কিছু আওয়াজ আসছিল। শিবা সেই ঘরের দিকে এগিয়ে গেল। সামনের দৃশ্য দেখে সে মারাত্মকভাবে চমকে গেল। এ কি? একটা বড় খাঁচায় তোতা বন্ধ আছে, আর এর পাশে খুঁটির সাথে বাঁধা একটা গাধাও আছে। খুবই বিচিত্র ব্যাপার। এই জনশূন্য প্রাসাদে এই তোতা আর গাধা কি করছে? এই তোতাটা তো যেন নিয়মিত খায় দায়, আর এই গাধা মনে হচ্ছে এইমাত্র বাঁধা হয়েছে। এই প্রাসাদে কি কেউ থাকে তবে? তখনই তোতা শিবাকে দেখে মানুষের গলায় বলে উঠল, অবশেষে তুই এলি শিবা, কিন্তু তুই তো আসতে দেরি করে দিলি। তখনই গাধাটিও মানুষের গলায় বলে উঠল, তাতে কি হলো? সকালের ভোলা যদি সন্ধ্যায় ফিরে আসে তবে তাকে ভোলা বলে না। এই বলে গাধাটি জোরে জোরে হাসতে শুরু করলো। এটা কি করে সম্ভব হতে পারে? তুমি তো একটা তোতা, তুমি মানুষের ভাষায় কিভাবে কথা বলতে পারো? আর এই গাধাটাও মানুষের মতো ভাষায় কথা বলছে কি করে? শিবার কথা শুনে তোতা হাসতে হাসতে বলল, আমরা দুজন কেন এবং কিভাবে মানুষের ভাষায় কথা বলছি তার রহস্য তুই কিছুক্ষণ পরে জানতে পারবি। আমরা সেটা এখন তোকে বলতে পারি না, তবে এটা নিশ্চয় বলতে পারি যে আমরা দুজন একটি বর লাভ করেছি। এই হাবিলিতে কেউ আসে না, তুই প্রথম মানুষ যে এখানে এসেছিস। তখনই গাধা হাসতে হাসতে শিবাকে বলল, খুবই ভাগ্যবান তুই। এই শুনে শিবা চমকে গেল। তোতা শিবার দিকে তাকিয়ে বলল, আমার বন্ধু, ভয় পাস না, আমরা তোর কোনো ক্ষতি করব না। এখন আমার কথা মন দিয়ে শোন। আমি বর পেয়েছি যে আমি মানুষকে সঠিক পথ দেখাতে পারি, আর আমার বন্ধু গাধা বর পেয়েছে যে সে মানুষের বিনাশের পথও দেখাতে পারে। এই শুনে শিবা চমকে গেল এবং বলল, কি বলতে চাইছো?
তখনই গাধা মানুষের গলায় বলল, মানে এই যে আমরা ভাগ্য লিখি না, তবে আমরা এমন সুযোগ অবশ্যই দেখাই যা দিয়ে ভাগ্য তৈরি করা যায়। একটি পথ ভালোর আর একটি পথ সর্বনাশের। তুই যা নির্বাচন করবি তা দিয়েই তোর ভাগ্য তৈরি হবে। শিবা অবাক হয়ে তাদের দুজনকে দেখতে লাগলো এবং বলল, তোমাদের কিছু কথা আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আর কিছু তো একেবারেই না। তোতা বলল, আমরা বুঝি আজ পূর্ণিমা, আমরা প্রতি পূর্ণিমার রাতে আমরা দুজন তোকে একটি করে রাস্তা দেখাবো। তুই যা শুনবি সেটাই তোর দিক নির্ধারণ করবে। যদি আমি তোকে ভালো রাস্তা দেখাই, তবে এই গাধা তোকে সেই রাস্তায় চলার বিপরীত ফলও দেখাবে। ফল বিপরীত হবে এবং তোর জন্য সেই ফল খারাপও হতে পারে। আর তোর নির্বাচনই তোর ভাগ্য ঠিক করবে। যদি তুই সঠিক নির্বাচন করিস তো বিশ্বাস কর, তোর ভাগ্যের তারারা পাল্টে যাবে। শিবা গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর সে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। তোতা বলল, তাহলে যা, তোর গ্রামে একটি খুব পুরনো কুয়ো আছে, আছে না? হ্যাঁ, মহাজনের ক্ষেতে একটা খুব পুরনো কুয়ো আছে, কিন্তু সেই ক্ষেত তো অনুর্বর, সেই কুয়োও শুকিয়ে আছে। না তো, সেই ক্ষেত তো কোনো কাজে আসে না। আর না, সেই কুয়োও না, বরং আমার গ্রামের মানুষ তো এদিকে তাকায়ও না। যা, সেই কুয়োতে একটি তামার সিন্ধুক আছে। তোকে কুয়োর ভেতরে নামতে হবে। কুয়োর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। যখন তুই তল্লাশি করবি, তখন সেই সিন্ধুকটি পেয়ে যাবি। সেই সিন্ধুকে অসংখ্য সোনা রূপার গহনা রাখা আছে, যা একজন রাজার গহনা? হ্যাঁ, এখন সেই রাজা তো পৃথিবীতে নেই। হাজার হাজার বছর আগে সে এই দুনিয়া থেকে বিদায় জানিয়েছে। সে সেই গহনাগুলো সেখানে লুকিয়ে রেখেছিল। তুই সেই গহনাগুলো হাসিল করতে পারিস এবং ধনী হতে পারিস। এই শুনে শিবা খুশি হলো। সে যেতেই যাচ্ছিল যে তখনই গাধা বলে উঠল, থেমে যা গেছু, এখন আমি তোকে এর বিপরীত ফলও জানাচ্ছি। সেই কুয়োর দেওয়াল খুব কাঁচা, কারণ তা বছরের পর বছর ধরে শুকনো পড়ে আছে। যখন তুই সিন্দুক বের করতে যাবি, তখন দেওয়াল ভেঙে পড়তে পারে। খেচু খেচু, তুই আহত হতে পারিস। চোট এত গভীর হতে পারে যে তোর মৃত্যুও হতে পারে। এর চেয়ে ভালো অন্য একটি রাস্তা বলছি। তুই সরাসরি সাহুকারের বাড়িতে ঢুকে যা, যেখানে একটি কক্ষ আছে যা সাহুকার বন্ধ করে রাখে। ঘ্যাচু ঘ্যাচু, কিন্তু সেই কক্ষে অনেক সোনার উপর রাখা আছে। এই রহস্যটি কেবল সাহুকার জানে। তুই চুরি করে নে, কারো সন্দেহ হবে না। সেই ঘরেও অনেক সোনা এবং রূপোর গহনা রাখা আছে। শিবা গভীর চিন্তায় ডুবে গেল এবং বলল,
আমি এখন এখান থেকে যাচ্ছি। সিদ্ধান্ত আমি পরে করব, পরের পূর্ণিমায় আবার আসবো। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা মনে রাখিস শিবা, আমাদের দুজনের রহস্য বাইরে তুই কাউকে বলবি না, না হলে পরের পূর্ণিমার রাতে তুই চাইলেও এই হাবিলির দিকে আসতে পারবি না, তুই এই হাবিলিটি দেখতেও পাবি না। শিবা সরাসরি মহাজনের অনুর্বর ক্ষেতের দিকে চলে গেল। ক্ষেতের দিকে যেতে যেতে সে বিড়বিড় করতে লাগলো, আমার মনে হচ্ছে এবার আমার ভাগ্যটা পাল্টে যাবে হয়তো। শিবা কুয়োতে নামলো। সে খুব পরিশ্রম এবং সাবধানে তল্লাশি করলো এবং অবশেষে সে সেই তামার সিন্দুকটি পেয়ে গেল। শিবা সিন্দুকটি নিয়ে কুয়ো থেকে বাইরে এলো এবং রাতের অন্ধকারে তার বাড়ির দিকে চলতে শুরু করলো। বাড়ি পৌঁছে সে সেই সিন্দুকটি খুলল। তখন অসংখ্য গহনা দেখে তার মা চমকে গেল। এত সোনা গহনা তোর কাছে কোথা থেকে এলো? মা, শুধু এটা বুঝে নাও যে এটা আমার ভাগ্যে লেখা ছিল। আমাকে বিশ্বাস করো, তোমার ছেলে কখনো চুরি করতে পারে না মা। শিবার মা আবেগপ্রবণ হলেন এবং বললেন, আমার পুরো বিশ্বাস আছে তুই কোনো ভুল কাজ করতে পারিস না। সেই দিনের পর থেকে শিবার ভাগ্য পাল্টে গেল। তার কুঁড়ে ঘর একটি ভালো বাড়িতে রূপান্তরিত হলো। সে চাষবাস ছেড়ে ব্যবসা শুরু করলো এবং দেখতে দেখতে সে ধনী হয়ে গেল। দ্বিতীয় পূর্ণিমার রাতে শিবা আবার সেই রহস্যময় স্থানে পৌঁছে গেল। তোতা এবং গাধা আগে থেকেই উপস্থিত ছিল। মনে হচ্ছে তুই ভালোর রাস্তাই নির্বাচন করেছিস। চলো ভালো, এখন দেখো তোর সাথে কি হয়। এখন আমার কথা মন দিয়ে শোন। রাজা চন্দ্রসেন তার মহলে যুবকদের পরীক্ষা নিচ্ছেন। যে জিতবে তাকে দরবারে সংবাদ বাহক বানানো হবে। তুই গিয়ে ভাগ্য পরীক্ষা কর, যদিও কঠিন হোক তাতে কি। কিন্তু যদি তুই সেখানে যাস তবে তোকে প্রহরীরা মারবে। খেচু, তুই রাজার সেবা করবি। সীমান্তে একটি সরাইখানা আছে, যেখান থেকে ব্যবসায়ীদের মাল লুট কর। তাড়াতাড়ি ধনী হয়ে যাবি। শিবা তোতার কথা মানল এবং মহলে পৌঁছে গেল। রাজমহলের প্রাঙ্গণে যুবকদের ভিড় জমেছিল। আমরা আজ 3টি পরীক্ষা নেব, বলের, বুদ্ধির এবং ধৈর্যের। যে এই 3টিতে সফল হবে সেই হবে আমাদের বিশেষ সংবাদ বাহক। প্রথম পরীক্ষা বল। রাজার পক্ষ থেকে 2 জন সৈনিক আসে। প্রথম চ্যালেঞ্জ হাতিদের নিয়ন্ত্রণ করা। যে তাদের বশে আনবে সেই এগিয়ে যাবে। শিবা হাতির সামনে আসে, শান্তভাবে তার চোখে দেখে, ধীরে ধীরে তার কাছে যায়, কান চুলকে দেয় এবং তাকে বসিয়ে দেয়। আরে, এ তো করে দেখালো। সাব্বাস! দ্বিতীয় পরীক্ষা বুদ্ধি। একটি ধাঁধা, 4 দেওয়ালে বন্ধ আমি, না আমি দেখি না আমি চলি, আমাকে ছাড়া সব নীরব,
আমার থেকেই সব কথা চলে। শিবা ভাবতে ভাবতে বলল, উত্তর হলো শব্দ। বাহ, একেবারে সঠিক। এখন তৃতীয় এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, ধৈর্য। রাজার আজ্ঞা অনুসারে যুবকদের গরম রোদে একটি মাটির পাত্র মাথায় রেখে 5 ক্রোশ হাঁটতে বলা হলো। পাত্রটি জলে ভরা এবং ফেলা যাবে না। শিবা পুরো পথ নীরব, শান্ত, সংযত রইল। পাত্র ফেলল না। আমি আর হাঁটতে পারছি না। জল উপচে পড়ল। কিন্তু শিবা না জল পড়তে দিল, না ক্লান্তি দেখালো। সে 5 ক্রোশ হেঁটে সময় মতো ফিরে এলো। 3টি পরীক্ষায় যে জয়ী হয়েছে সে শিবা। আমরা তাকে রাজ দরবারের সংবাদ বাহক নিযুক্ত করছি। দরবার গর্জন করে উঠল, জয় হোক, জয় হোক। রাজা চন্দ্রসেনের সেবায় আমি সর্বদা নিবেদিত থাকব। এইভাবে শিবা দ্বিতীয় পূর্ণিমাতেও ভালোর পথ নির্বাচন করল এবং তার জীবনে আরো একটি মোড় এলো। গ্রামবাসী শিবার ভাগ্যকে সবসময় অভাগা বলে মনে করত। কেউ তাকে দেখতে পর্যন্ত পছন্দ করত না। কিন্তু যখন তার পরিশ্রম ফল দিল এবং সে রাজ দরবারের সংবাদ বাহক হলো, তখন পুরো গ্রামের ভাবনা পাল্টে গিয়েছিল। আরে শিবা, শিবা তো ভাগ্যবান হয়ে গেল রে। যেমন ভাগ্য এর পাল্টেছে, তেমন হয়তো কারও পাল্টায়নি। সেই গ্রাম যা কখনো তাকে উপহাস করত, এখন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করলো। কিছুদিন পর গ্রামের প্রধান স্বয়ং তার বাড়িতে এলেন। মা, যদি আপনার অনুমতি হয় তবে আমি আমার মেয়ে বৃন্দার বিয়ে শিবার সাথে দিতে চাই। এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা হবে। প্রতিটি পিতাই চায় যে তার মেয়ে কোনো ভাগ্যবানের সাথে বিবাহিত হোক। শিবা মুচকি হাসল, মনে মনে ভাবতে লাগলো, ভাগ্যও কি কি খেলা দেখায়। যে কখনো আমার নাম শুনতে চাইতো না, আজ সে তার মেয়ের হাত আমার হাতে দিতে চায়। কিছুদিনের মধ্যেই বিয়ে সম্পন্ন হলো। বৃন্দা শিবার সহধর্মিণী হয়ে গেল। বিয়ের কিছু সময় পর বৃন্দা শিবাকে বলল, শিবা, তুমি হঠাৎ এত ধনী হয়ে গেলে কি করে? আর রাজা চন্দ্রসেনের সাথে এত ঘনিষ্ঠতা হলো কিভাবে? আমি চাইলেও তোমাকে বলতে পারবো না গো। শুধু এটা জেনে রাখো, এই সবকিছুই ঈশ্বরের কৃপায় হয়েছে। আমি কোনো ভুল কাজ করিনি। আমি আর কখনো জিজ্ঞেস করব না। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। সময় পেরোতে লাগলো, কিন্তু এক পূর্ণিমার রাতে শিবার আবার তোতা এবং গাধার কথা মনে পড়ল। সেই রাতে কিছু একটা আকর্ষণ তাকে প্রাসাদের দিকে টেনে নিয়ে গেল। প্রাসাদের দোরগোড়ায় পা রাখতেই দেওয়াল কেঁপে উঠল। ভেতরে বসে থাকা তোতা এবং গাধা শিবাকে দেখে চমকে উঠল। আমাদের মনে হয়েছিল তুই এখন আমাদের ভুলে গেছিস। তোর ভাগ্য পাল্টে গেছে। এটা কিভাবে হতে পারে? আমি তোমাদের দুজনকে কিভাবে ভুলতে পারি? কিন্তু আজ আমি কোনো ইচ্ছা নিয়ে আসিনি। আমি এটা জানতে এসেছি যে তোমরা দুজন কে। সময় এসে গেছে সত্যিটা বলার এবং আমাদের অভিশাপ থেকে মুক্ত হওয়ার।
তুই প্রতিবারই ভালোর পথে গিয়েছিস, এই কারণেই আজ আমরা মুক্তি পেয়েছি। আমরা তো শুধু পথ দেখাই, ভগবান আমাদের এই অধিকারই দিয়েছেন। নির্বাচন তোর, হিসাব তার। তুই ভাগ্যবান, কারণ তুই সঠিক নির্বাচন করেছিস। কারা তোমরা? তাহলে কি সত্যি সত্যি আমাকে সাহায্য করেছিলে, নাকি আমাকে ভুল পথে চালিত করেছিলে? আমরা এই হাভেলির অভিশাপ। 100 বছর আগে এখানের রাজা ভাগ্যের ওপর গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে যদি মানুষের আত্মায় প্রবেশ করা যায় তবে তার ভাগ্যের রেখা দেখা যেতে পারে। রাজা মন্ত্র রচনা করলেন, কিন্তু ঈশ্বর অসন্তুষ্ট হলেন। রাজা তো শেষ হলেন, কিন্তু তার 2 সেবক আমরা ঘ্যাচু এই অভিশাপে ফেসে গেলাম। আমাদের অভিশাপ মুক্তির পথ এই ছিল যে আমরা একজন মানুষকে 2টি পথ দেখাবো, ঘ্যাচু, এবং সে প্রতিবার ভালোর পথ নির্বাচন করবে। শিবা প্রতিবার সেটাই নির্বাচন করলো যা কঠিন ছিল কিন্তু সঠিক ছিল। সেই মুহূর্তে তোতা এবং গাধা রং বেরঙের আলোতে পাল্টে গিয়ে 2জন পুরুষের রূপে প্রকাশিত হলো এবং তারপর অবশেষে অদৃশ্য হয়ে গেল। শিবা আশ্চর্য হলো না, সে সবই জানতে পেরেছিল। আমি এই রহস্যকে সব সময় রহস্যই বজায় রাখবো, চিন্তা করো না গো। এই বলে শিবা মুচকি হাসল এবং প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে গেল। তারপর আর কখনো সেই প্রাসাদের দিকে গেল না। ভাগ্য সেটাই করে যা মানুষের কর্মের সাথে যুক্ত। যে সঠিক পথ নির্বাচন করে, ভাগ্য স্বয়ং তার কাছে মাথা নত করে। শিবার গল্প শুধু একটি গল্প নয়, প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সেই ভাগ্যবানের সাক্ষ্য।